শুভ সন্ধ্যা। আজ 23 এপ্রিল 2020 বৃহস্পতিবার। আজ আমার তৃতীয় ফেসবুক লাইভ প্রোগ্রাম। ঠিক 7:30টায় লাইভে আসার কথা ঘোষণা ছিল, কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে শুরুতে একটু বিলম্ব হলো। এজন্য আমি ক্ষমা প্রার্থী। বন্ধুরা, একবার এক বিষয় নিয়ে আমি লাইভে আসার চেষ্টা করছি। বিষয়ভিত্তিক বিধায় তথ্য সংগ্রহের জন্য বেশ শ্রম দিতে হচ্ছে, তাই এক সপ্তাহ পর আপাতত আসছি আপনাদের সামনে। আমার ইচ্ছা লাইভ প্রোগ্রামের এই বিষয়গুলো আগামীতে প্রবন্ধ আকারে মুদ্রিত করে প্রকাশ করব বিভিন্ন পত্রিকায়। এজন্য আপনাদের অনেকেরই সহযোগিতা প্রয়োজন আমার। আশা করি এই সহযোগিতার ব্যাপারে আপনারা মোটেও কৃপণ হবেন না। আমরা জানি শিশু সাহিত্যিকরা বরাবরই উদার মনের। বন্ধুরা, শিশু সাহিত্যের চর্চা চলমান রাখার জন্য একজন লেখকের জন্য অনেক বড় একটা বিষয় তার লেখার নিয়মিত প্রকাশনা। বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকার পাশাপাশি দীর্ঘদিন থেকে এ ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা রেখে আসছে যে মাধ্যম, তা হচ্ছে বিভিন্ন সংকলন ও শিশু সাহিত্য সাময়িকী। খোঁজ নিলে জানা যাবে, বর্তমানে আমাদের দেশে যারা আজ প্রতিষ্ঠিত শিশু সাহিত্যিক, তাদের বড় একটা অংশের প্রথম লেখা প্রকাশ পেয়েছিল কোনো না কোনো লিটল ম্যাগাজিনে। লিটল ম্যাগাজিন দিয়ে হাতে খড়ি হয়েছে আমাদের অনেকের। পরবর্তীতে অনেক পরে দৈনিকে তাদের লেখা ছাপা হয়েছে। একসময় গ্রন্থাকারে প্রকাশ পেয়েছে অনেক পরে সেসব লেখা। অর্থাৎ লেখক সৃষ্টির ব্যাপারে লিটল ম্যাগাজিনের ভূমিকা অপরিসীম, এটা স্বীকার করতেই হয় আমাদের। অনেক লিটল ম্যাগাজিনই পরবর্তীতে নিয়মিত পত্রিকা বা সাময়িক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। কেন জানি আমার কাছে একটা দৈনিক পত্রিকার চেয়ে একটা মানসম্পন্ন লিটল ম্যাগাজিন বা সাময়িকী অনেক পছন্দের মনে হয়। দৈনিকের পাতা সেইভাবে সংরক্ষণ করা সম্ভব হয় না যতটা সহজ একটা পত্রিকা বা সংকলন সংরক্ষণ করা। অলস দুপুরে আমাদের বালিশের পাশে এখনও থাকে কোনো না কোনো পত্রিকা, কোনো না কোনো লিটল ম্যাগাজিন। উল্টে পাল্টে সেটা দেখি আমরা। নিজের লেখার পাশাপাশি অন্যদের লেখা পড়তেও সেই সময় অনেক ভালো লাগে। আমাদের আজকের আলোচ্য বিষয় সাম্প্রতিক সময়ের শিশু সাহিত্য সংকলন ও সাময়িকী নিয়ে কিছু কথা। সেই সাথে কয়েকজন সম্পাদকের ভালো লাগা কিছু ছড়া কবিতাও আমি আজকে পাঠ করে শোনাব। আমি একটু মনিটরের দিকে যাচ্ছি। জ্যোতির্ময় মল্লিক, আমাদের শ্রদ্ধেয় জ্যোতির্ময় দা, খুলনা থেকে আমাদের এই অনলাইন আমাদের এই লাইভ প্রোগ্রাম করছেন। আছেন আমাদের সাথে প্রদীপ পাল, আছেন আয়ুব সৈয়দ ভাই চট্টগ্রাম থেকে, আছেন রাজীব কিষান আমাদের ছোট ভাই, আছেন জামিল রেহান আমাদের বড় ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, অনেককে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সবার নাম খুব দ্রুত চলে যাওয়ার কারণে অনেকের নামই আমি এই মুহূর্তে ঠিক সেভাবে বলতে পারলাম না। যাকে আমি আসছি, আমাদের লাইলাক শহীদ ভাইকেও দেখতে পাচ্ছি। সত্যপ্রিয় মুখোপাধ্যায়, বাহ, সত্যপ্রিয়দা আমাদের পশ্চিম বাংলার অত্যন্ত ঘনিষ্ঠ জন আমার একজন। আমি কলকাতায় যতবারই গেছি সত্যপ্রিয়দাকে আমি প্রতিবারই পাশে পেয়েছি। বিভিন্ন অনুষ্ঠান ছাড়াও ব্যক্তিগতভাবেই সত্যপ্রিয়দার সাথে আমি ঘন্টা পর ঘন্টা আড্ডা দিয়েছি। আমার মনে আছে সব শেষে যেবারে কলকাতায় গেলাম, সত্যপ্রিয়দা আমাকে একটা চাইনিজে দাওয়াত করে অনেকক্ষণ একসাথে সময় কাটালেন। সত্যপ্রিয়দাকে আজকে লাইভে আমি আমন্ত্রণ জানাচ্ছি, অনেক অনেক ভালোবেসে। কেশব জিপসিকে দেখতে পাচ্ছি, মালিক মাহমুদকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, রুহুল সারোয়ার, মুস্তাক আহমেদ, আমাদের শিশু সাহিত্যিক বন্ধু মুস্তাক আহমেদকে দেখতে পাচ্ছি। মাহবুবুল হাসান ভাই, আপনিও আছেন, আমাদের ছড়া পত্রিকার সম্পাদক। আশিকি খোদা আছে, আমাদের
ছোট ভাই লুৎফর চৌধুরী আছে, কেশব জিপসি আছেন, ভালো লাগছে। আমি এগুচ্ছি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকেই প্রতিনিয়ত প্রকাশিত হয় ছোটদের সংকলন ও সাময়িকী। অনেক আগে থেকেই এই ধারা অব্যাহত হয়ে আসছে। বিশেষ করে 70 ও 80 দশকে এই ধারা অত্যন্ত বেগবান ছিল। 90-এর দশকেও প্রচুর সংকলন প্রকাশ পেয়েছে। আমি পেছনে যাচ্ছি না এই মুহূর্তে, আমি আপাতত সাম্প্রতিক সময়ে যে সাময়িকীগুলো নিয়মিত আমাদের চোখে পড়ছে, আমাদের হাতে আসছে, আমি আজ শুধুমাত্র সেগুলো নিয়ে বলবো। তার সম্পাদকরাও আমাদের লেখালেখির জগতের মানুষ বিধায় আমাদের খুব পরিচিত। তারা ছোটদের জন্য লেখেন না, কিন্তু ছোটদের পত্রিকা বা সংকলন বের করেন এমন উদাহরণ খুব কম। অর্থাৎ তারা দুটো কাজ পাশাপাশি করেন, নিজে লেখেন এবং লেখের পাশাপাশি অন্যদের লেখা ও প্রকাশে সহযোগিতা করেন। আমি সেই লেখক সম্পাদকদের মধ্যে কয়েকজনের ভালো লাগা একটি করে ছড়া পড়ে শোনানোর চেষ্টা করব। এর আগে যে দুটো লাইভ আমরা এসেছি, লাইভে আমাদের সাথে বন্ধুরা আপনারাও ছিলেন, দুটো লাইভেই করোনা আমাদের আবশ্যিক আলোচনায় প্রসঙ্গ হিসাবেই স্বভাবত এসেছে। করোনাকে আমরা কিছুতেই উপেক্ষা করতে পারছি না, আমরা পাচ্ছি না করোনাকে এড়িয়ে যেতে। মৃত্যুর ঘণ্টা আস্তে আস্তে ক্রমশ কাছে আসছে, আমাদের কানে বাজছে ক্রমশ মৃত্যুর ঘণ্টা। এ পর্যন্ত আমাদের দেশে প্রায় 120 জন মানুষ এই করোনার আঘাতে ধরাশয়ী হয়েছেন, তারা পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। সুতরাং আমরা যারা লেখক, আমরা যারা লেখালেখি করি, করোনাও আমাদের লেখালেখির একটা আবশ্যিক অংশ, এটা আমরা কোনোভাবেই ভুলে যেতে পারি না। ইমরান চৌধুরী ভাই, আমাদের চট্টগ্রামের বন্ধু ইমরান চৌধুরী ভাই দেখছেন, ইদ্রিস মণ্ডল আমাদের চুয়াডাঙ্গার বন্ধু, চুয়াডাঙ্গা ছড়াকার বন্ধু ইদ্রিস মণ্ডল, উনিও আছেন আজকে আমাদের সাথে, আমি অভিনন্দন জানাচ্ছি। আজকেও আমরা প্রথমেই করোনা বিষয়ক একটা ছড়া দিয়ে শুরু করতে চাই। আমি যার করোনা বিষয়ক লেখা এই মুহূর্তে পড়তে চাচ্ছি, সে একজন নবীন লেখক, পাশাপাশি সে একজন নবীন সম্পাদকও বটে, খুবই নতুন। সেই নবীন সম্পাদক, নবীন লেখকের লেখায় এসেছে করোনা। সে আমাদের সিলেটের বন্ধু, সিলেটের নারী ছড়াকার ও সম্পাদক বন্ধু রুমা দাস পড়শি। রুমার সাথে আমার পরিচয় বছরখানেক আগে চন্দ্রাবতী একাডেমি আয়োজিত শিশু সাহিত্য সম্মেলনে। সে সিলেট থেকে ঢাকায় এসেছিল সম্মেলনে যোগ দিতে। সে অনুষ্ঠানেই তার সাথে আমার পরিচয়। রুমা সাহসী মেয়ে, এই বয়সেই একটা সংকলন প্রকাশের সাহসিকতা দেখিয়েছে। সে সংকলনের প্রথম সংখ্যা সম্পাদনা করেছে সেপ্টেম্বর 2019 মাসে। সংকলনের নাম ইচ্ছে ডানা। আমি রুমার একটা করোনা বিষয়ক ছড়া আমি পড়তে চাচ্ছি। আইব সৌদ ভাই বলছেন একটু জোরে পড়লে ভালো হয়। হ্যাঁ আইব ভাই, ধন্যবাদ আপনাকে, আমি চেষ্টা করছি একটু জোরে পড়ার। রকিবুল ইসলাম, হ্যাঁ রকিব, তুমি আমার প্রত্যেকটা লাইভে থাকো, আজও আছো, তোমাকে স্নেহাশিস জানাচ্ছি। বাবলু কাজী, আমাদের পশ্চিমবঙ্গের লিখিয়ে বন্ধু বাবলু কাজীকে দেখতে পাচ্ছি আমাদের সাথে। আছে রেবেকা ইসলাম, শুভকামনা। রেবেকা, তোমাকেও শুভকামনা। আমি রুমার যে ছড়াটা পড়ব, রুমা দাসের ছড়ার নাম লকডাউন। লকডাউনে সবাই মিলে ঘরেই থাকুন, আপদটাকে নিজের থেকে দূরে রাখুন, পিপি নিয়ে রোগ জীবাণু ঢাকুন, অলস সময়ে নিজের ছবি আঁকুন। করোনা থেকে মুক্ত থাকা কেমন সেটা জানুন, দয়া করে সবাই মিলে লকডাউনটা মানুন। আসলে এই মুহূর্তে আমিও আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি, দয়া করে সবাই মিলে লকডাউনটা মানুন। ধন্যবাদ রুমাকে এই বর্তমান সময় উপযোগী একটা চমৎকার করোনা বিষয়ক ছড়া উপহার দেওয়ার জন্য।
খন্দকার মুনির হাসান ভাইকে দেখতে পাচ্ছি, আমাদের পিকেএসএফের একজন আমাদের সহযোগী বন্ধু। মুনির ভাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। অমিত কুমার কুণ্ডু, অমিত আমাদের ছোট ভাই, সে দেখছে। অমিতকে শুভেচ্ছা। শাপলা আপা, রিফাত নেগার শাপলা আপা, আমিও শুনছি হাসনাত। হ্যাঁ শাপলা আপা, আপনি তো অবশ্যই শুনবেন। রুমার এই ছড়াটা দিয়েই আমরা শুরু করলাম সিলেট থেকে প্রকাশিত সাম্প্রতিক সময়ের যে লিটল ম্যাগাজিনগুলো, সেটা নিয়ে আমাদের আলোচনা। আমি সিলেটের লেখক বন্ধুদের নিয়ে কিছু কথা বলতে চাই এই লিটল ম্যাগাজিন বিষয়ক আলোচনা পূর্বে। সিলেটের লেখকদের আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি। পছন্দের মূল কারণ তাদের আন্তরিকতা। আমি সিলেটে এ পর্যন্ত যতবার গেছি, তাদের আন্তরিকতা, তাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। তাদের সাথে একসাথে বসেছি, আড্ডা দিয়েছি ঘন্টার পর ঘন্টা। এ ব্যাপারে প্রথমেই শ্রদ্ধার সাথে উচ্চারণ করতে হয় যার নাম, তিনি বিধুভূষণ ভট্টাচার্য। আমি জানি না বিদুধা আমাদের সামনে এই মুহূর্তে আছেন কি না। আমি বিদুধাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিদুধার পাশাপাশি আরেকজনের কথা মনে করতে হয়, আমাদের মিলু কাশেম, আমাদের ছড়াকার বন্ধু মিলু কাশেম। তারও ঘনিষ্ঠ সাহচর্য আমি সিলেটে পেয়েছি রানা কুমার সিংহের সাহচর্য, পেয়েছি পুলিন রায়কে, পেয়েছি ইমন সাহাকে। তাদের নিয়ে আমি আগামীতে আরও বলবো। আজকে সময় সংক্ষিপ্ত দেখে আমি বিস্তারিত যাচ্ছি না। আমি সিলেটের শিশুতোষ সংকলন নিয়ে একটু বলতে চাচ্ছি। প্রথমে যে সংকলনটা আসবে তা হচ্ছে ছন্দালাপ। ছন্দালাপের সম্পাদক বশির আহমেদ জুয়েল। বশির আহমেদ জুয়েল সম্পাদিত ছড়া সাহিত্যের ছোট কাগজ ছন্দালাপ 2010 থেকে 2016 পর্যন্ত মোট 9টা সংখ্যা প্রকাশিত হয়েছে। ছন্দালাপের সাথে যুক্ত আছেন আমাদের প্রবীণ শিশু সাহিত্যিক বিধুভূষণ ভট্টাচার্য। ছন্দালাপের অনেকগুলো সংখ্যার মধ্যে 2টি সংখ্যা বিশেষ সংখ্যা হিসাবে প্রকাশিত হয়েছে। একটি হচ্ছেন কবি দিলোয়ার সংখ্যা। কবি দিলোয়ারকে আমরা অনেকেই চিনি, প্রবীণ শিশু সাহিত্যিক, যিনি বেশ কয়েক বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন। সেই কবি দিলোয়ারকে নিয়ে ছন্দালাপ একটি বিশেষ সংখ্যা প্রকাশ করেছিল নভেম্বর 2013-তে। এছাড়া নভেম্বর 2014-তে প্রকাশ করেছিল আমাদের আরেক প্রয়াত ছড়াকার বন্ধু ওবায়দুল গনি চন্দন সংখ্যা। আমি এই দুজন প্রয়াত খ্যাতিমান লেখক বন্ধুর স্মরণে ছন্দালাপ এর সম্পাদক বশির আহমেদ জুয়েল যে দুটো সংকলন প্রকাশ করেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি। মোট 9টা সংখ্যায় যাবৎ প্রকাশিত হয়েছে ছন্দালাপের। সবশেষে প্রকাশ পেয়েছে বইমেলা 2016-তে। বশির আহমেদ জুয়েল আপাতত প্রবাসী, দেশের বাইরে অবস্থান করছে, যার জন্যে প্রকাশনা আপাতত বন্ধ। আমরা আরেকজনের কথা আলোচনা নিয়ে আসতে হবে, লোকমান আহমেদ আপন। সেও সিলেটের ছড়াকার বন্ধু, যদিও ঢাকায় অবস্থান ছিল তার। লোকমান আহমেদ আপন দুটো ছড়াকর্মের সংখ্যা প্রকাশ করেছে। দুটো সংখ্যাই বেশ ভালো লেগেছে আমাদের। ছড়াকর্মের সম্পাদক লোকমান আহমেদ আপনও বর্তমানে দেশের বাইরে, যার জন্য ছড়াকর্ম আপাতত বন্ধ রয়েছে। আমরা জান্নাতুল ফেরদৌসকে দেখতে পাচ্ছি, জান্নাতুল ফেরদৌস মজিলা। আমরা দেখতে পাচ্ছি মীর মামুন হুসাইনকে, আশরাফুল আলম পিন্টু তুমি লিখেছো শুরুতে দেখতে পাইনি আমজাদ ভাই, পরে দেখে এখন দেখছি। হ্যাঁ চালিয়ে যান। হ্যাঁ আমি চালিয়ে যাচ্ছি পিন্টু। আমি আজকে যে আলোচনা করব তাতে তুমিও আছো। হালিম নজরুল খুলনার বন্ধু, সে আছে। আশরাফ ভাই আমাদের এনজিও জগতের বন্ধু, আশরাফ উদ্দিন ভাইও আমাদের সাথে আছেন। আমি সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। ইমন শাহ আমাদের আরেক তরুণ বন্ধু, সিলেটের বন্ধু আমাদের। তার একটা প্রতিষ্ঠান ছড়া বাংলা থেকে ছোটদের ছড়া নিয়ে দুটো সংকলন প্রকাশ করেছে ইমন শাহ। সংকলনগুলো যথাক্রমে ছড়া বাংলা ঈদের সংখ্যা, ঈদের কবিতা, এটা জুন 2019-এ প্রকাশিত হয়েছে। আরেকটা হচ্ছে ছড়া বাংলা ঈদ আনন্দ সংখ্যা, এটা জুন
এটা একই সাথে সেটাও জুন 2019-এ প্রকাশিত হয়েছে। এছাড়া ছড়া লোক নামে একটা সংকলন, এর বেশ কয়েকটা সংখ্যা ইতিপূর্বে প্রকাশিত হয়েছে, আপাতত বন্ধ আছে, যার সম্পাদনা করতেন আমাদের আরেকজন শিশু সাহিত্যিক বন্ধু শাহাদত বক্ত। আমাদের আরেকজন তরুণ বন্ধু রানা কুমার সিংহ, যার কথা আমি একটু আগে বলেছি আপনাদের। সিলেটে গেলেই যার সাথে দেখা হয় আমার, আমি গেছি শুনলে সে ছুটে আসে আমার সাথে দেখা করতে। খুব তরুণ বন্ধু, আমার ভালো লাগা বন্ধু। রানা কুমার সিংহ একটা সংকলন প্রকাশ করেছে রিসেন্টলি, তার সেই সংকলনের নাম ছড়াভূমি। ছড়াভূমির প্রথম বর্ষ প্রথম সংখ্যা জানুয়ারি মাসে প্রকাশিত হয়েছে। এটারও ধারাবাহিকতা থাকবে, আমি সেটা প্রত্যাশা করি। মামুন সারোয়ারকে দেখতে পাচ্ছি। মামুন লিখেছে আমি বসে আছি। হ্যাঁ মামুন। সরকার মাসুদ আমাদের ছাত্র জীবনের কবি বন্ধু। আমি মাসুদকে আজকে আমার লাইভে প্রথম দেখতে পাচ্ছি। মাসুদ দোস্ত, তুমি আছো, এটা দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, মাসুদের সাথে অনেক স্মৃতি আমার ছাত্র জীবনের, আরেকদিন বলবো এই স্মৃতির কথাগুলো। আমি এবারে ঢাকার সংকলন, ঢাকার শিশু সাহিত্য সাময়িকী নিয়ে কথা বলতে চাই। ঢাকার শিশু সাহিত্য সাময়িকী বা সংকলন নিয়ে যদি আমরা প্রথমেই বলতে যাই, সেটা আসে যে নাম, সেটা হচ্ছে চন্দ্রাবতী একাডেমি। আমরা দেখতে পাচ্ছি সুবীর বসাক, আমাদের বন্ধু সুবীর বসাক, কিশোরগঞ্জের বন্ধু, তিনি আছেন শারাফুল ইসলাম। শারাফুল আমাদের সেই ছাত্র জীবনে লিখিয়ে বন্ধু, এখন দেশের বাইরে থাকে। শারাফুলের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল আনোয়ারুল কবির বুলু। বুলুর সাথে শারাফুলের আমার একবার বা দুবার সেই সময় ছাত্র জীবনে দেখা হয়েছিল। সুজনদা আপনি আছেন, আপনাকে শুভেচ্ছা। আতাউল্লাহ রুনু, তুমি আমাদের সাথে আছো ভাই, আমিও আছি, অবশ্যই থাকবে তুমি ছোট ভাই। সিফাত চাকারি আমাদের আরেক বন্ধু, সেও আছে। আমি সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি। নিয়াজি মান্না তুমি আছো, তোমাকে নিয়ে আজকে বলবো আমি। হ্যাঁ, তুমি লিখেছো আছি ভাই জান, অবশ্যই থাকবে বোন তুমি আমাদের সাথে। বাংলাদেশের শিশু সাহিত্য সংকলন বা সাময়িকী যাই বলি না কেন, আলোচনা করতে গেলে প্রথমেই আসবে চন্দ্রাবতী একাডেমির নাম। প্রায় প্রতি বছর বিশাল আকৃতি এবং বাছাই করা লেখকদের বাছাই করা লেখায় সমৃদ্ধ সংকলন বের করে থাকে চন্দ্রাবতী একাডেমি। চন্দ্রাবতী একাডেমির প্রধান সম্পাদক, যে সংকলনটা বের হতে প্রধান সম্পাদক আমাদের শ্রদ্ধেয় মাহফুজুর রহমান ভাই এবং নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল। মূলত মাহফুজ ভাই এবং কাজল ভাই এই দুজনের উদ্যোগেই এই সংকলনগুলো প্রকাশিত হয়, যা প্রশংসার দাবি রাখে। আমি দুজনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিভিন্ন ধরনের রচনা নিয়ে ভিন্ন ভিন্ন আলাদা সংকলন প্রকাশিত হয়। আমি কয়টা নাম সেই সংকলনের এই মুহূর্তে বলতে চাচ্ছি, যেমন আকাশ কুসুম, পাখি সব করে রব, সকালবেলার পাখি, তেপান্তর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, চিরদিন তোমার আকাশ, আমরা সবাই রাজা, সাত সকাল, অনেক আকাশ, কথার ঝাঁপি, আজ আমাদের ছুটি, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, থোকায় থোকায় জোনাক জল। আমি কতগুলোর নাম বলবো। অনেক অসংখ্য উল্লেখযোগ্য সংকলন প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমি। আপনারা সবাই কম বেশি এই সংকলনগুলোর সাথে পরিচিত। চন্দ্রাবতী একাডেমি থেকে প্রকাশিত এই সংকলনগুলো বিভিন্ন সময় বিভিন্ন জন সম্পাদনা করেছেন। এই সংকলনগুলো সম্পাদনায় সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন আমাদের প্রয়াত শিশু সাহিত্যিক, প্রয়াত গবেষক, শিশু সাহিত্য গবেষক সুবল কুমার বণিক। তিনি বেশ কিছু সংখ্যা সম্পাদনা করেছেন। এছাড়া অনেকগুলো সংখ্যা সম্পাদনা করেছেন শিশু সাহিত্যিক আমাদের অত্যন্ত পরিচিত মুখ রহিম শাহ। এছাড়াও সম্পাদনা করেছেন সাজ্জাদ আরেফিন, দেবাশিস দেব, আনোয়ারুল ইসলাম। অতিথি সম্পাদক হিসেবে বেশ কিছু সংকলন সম্পাদনা করেছেন ওপার বাংলার শিশু সাহিত্যিক আমাদের শ্রদ্ধেয় জন শ্যামল কান্তি দাস। শ্যামলদাও চন্দ্রাবতী একাডেমির অনেকগুলো অনুষ্ঠানে এসেছেন। চন্দ্রাবতীর প্রতিটি ছড়া সংকলনেই অনেকের পাশাপাশি আমারও ছড়া কবিতা স্থান পেয়েছে। আমি এই জন্য খুব গর্ব অনুভব করি। অনেক পত্রিকাতেই
লেখা ছড়া কবিতা আমার প্রকাশ পেয়েছে, কিন্তু কেন জানি চন্দ্রাবতীর এই সংকলনগুলোতে যখন আমি আমার নিজের লেখা দেখি আমার খুব ভালো লাগে। এই সংকলনগুলো হাতে নিতে আমি একটা তৃপ্ত বোধ করি, একটা তৃপ্তি লাগে আমার মধ্যে যে এত চমৎকার সংকলনে আমি হাসনাত আমজাদ। আমি অস্ট্রেলিয়া থেকে আমার এই লাইভ দেখছো। তুমি দেশে যখন এসেছিলে আমার সাথে দেখা হয়নি, কিন্তু আমার একটা বই মাঠের ছবি ঘাটের ছবি তোমাকে আমি পাঠিয়েছিলাম একজনের মাধ্যমে। আমার খুব ভালো লাগে। তোমার যে সন্তান আজ যে বড় হয়েছে, সম্ভবত বয়স প্রায় 3 বছরের কাছাকাছি মনে হবে। তুমি বলেছিলে যে হাসনাত ভাই, আমার ছেলে যখন বড় হবে তখন আমি আপনার এই বইয়ের থেকে এই ছড়াগুলো তাকে আমি পাঠ করে শোনাবো। আমার মনে আছে তুমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলে, তোমার সন্তান হওয়ার পরে ছোট্ট শিশু আমার মাঠের ছবি ঘাটের ছবি বইটা আঁকড়ে ধরে আছে। এ ভালোবাসা, এই শ্রদ্ধা ভুলবার নয়। সেলিনা খান, সেলিনা শেলি, তোমাকে আমি আবারও, তুমি আমাদের ছোট বোন, অত্যন্ত ভালো একজন বোন, তোমাকে আমি মনে করছি। দেশে যদি আসো তুমি অবশ্যই আমাকে একবার রিং করবে, আমি তোমার সাথে সামনাসামনি দেখা হলে আমার ভালো লাগবে। মাহবুবা ফারুক, সিস্টার তুমি আছো তাহলে আমাদের সাথে, অনেক পরে এলে মনে হয়। কবি তহিদুল ইসলাম কনক, কনক শিশু সাহিত্যিক, কিন্তু নামের সাথে কবি শব্দটা আগে ছিল না, কিছুদিন আগে যুক্ত হয়েছে। কনক তুমি আমাদের সাথে আছো, খুব ভাল লাগছে। মাহবুবা ফারুক ভাইয়া, আমাকে দেখেননি তাই না? না, তোমাকে আমি এতক্ষণ দেখতে পাইনি ভাই, কিছু মনে করো না, এখন দেখতে পাচ্ছি। তোমাকে আমি খুব ভালো লাগে আমার। তুমি যে কোনো অনুষ্ঠানে গেলে আমাকে দূর থেকে দেখে যেভাবে আমার কাছে ছুটে আসো, এটা ভালো লাগার বহিঃপ্রকাশ। এভাবে কজন আসে। তোমাকে আমি আজকে প্রথমে দেখতে পাইনি ভাই, দুঃখ প্রকাশ করছি। তোমাকে আমি আবারও আমার ভালোবাসা জানাচ্ছি। রাশেদ রুফ যে অনেকগুলো পত্রিকা সম্পাদনা করেছেন, তার মধ্যে তার অন্যতম নিজস্ব একটা পত্রিকা, সেটা হচ্ছে শিশু সাহিত্য। পত্রিকার নামই শিশু সাহিত্য। জুন 2006 সালে প্রথম এই শিশু সাহিত্য প্রকাশিত হয়। এ পর্যন্ত মোট প্রকাশিত সংখ্যা 8টি। 2014-তে প্রকাশিত হয়েছে সর্বশেষ সংখ্যা। শিশু সাহিত্য গদ্যপ্রধান গবেষণাধর্মী লেখাকে প্রাধান্য দিয়েছে বরাবরই। আমাদের সুজনদার শিশু সাহিত্য সারথীর মতো অনেকটা। সেটাই শিশু সাহিত্য সংকলনের প্রধান বৈশিষ্ট্য। সম্পাদক রাশেদ ভাইকে প্রশ্ন করেছিলাম, এমন চমৎকার একটা সংকলন আপনি নিয়মিত প্রকাশ থেকে বিরত কেন আছেন? তিনি আমাকে বললেন, গবেষণাধর্মী গদ্য পাওয়া খুব কঠিন আমজাদ ভাই, যার জন্য আমি চেয়েও পাই না। তো আমি যার জন্য একটু দূরে আছি। আমি রাশেদ রউফ ভাইকে অনুরোধ জানাবো, ভাই যত কষ্টই হোক আপনি শিশু সাহিত্য পত্রিকাটির আপনি চলমান রাখেন। এতে শিশু সাহিত্য অঙ্গন ধন্য হবে, আমরাও ঋদ্ধ হব, এটা মনে করি আমরা। মাহবুবা ফারুক, তুমি লিখছো তুমি প্রতিদিনই আমি অনুষ্ঠান দেখি। হ্যাঁ, তুমি তো দেখবেই বোন আমার অনুষ্ঠান। তোমরা যদি না দেখো তাহলে কারা দেখবে? তোমরা যে অনুষ্ঠান থাকো এটা আমার জন্য অনেক অনেক উৎসাহ সৃষ্টি করে। কিন্তু তোমরা না থাকতে আমি আজকে যে 3য় লাইভে এসেছি হয়তো আসতাম না, আমার উৎসাহ হারিয়ে যেত। তো তোমাদের এই ভালো লাগা ভোলার নয়। আমি তোমাদের ভালো লাগা আমার ডানে বায়ে সবসময় আছে, আগামীতে থাকবে, এটা আমি মনে করি। নিয়াজি লিখেছে, আগামী সংখ্যায় সবাইকে লেখা পাঠানোর জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি এবারে রাশেদ ভাইকে নিয়ে বলতে গেলে অনেক কথাই বলতে হয়, অনেক অনেক কথা। শুধু রাশেদ ভাইকে নিয়ে বলতে গেলেই আমি মনে হয় ঘন্টা শেষ হয়ে যাবে। আমি সেদিকে যাচ্ছি না। আমি রাশেদ রুফের একটা লেখা পাঠ করতে চাচ্ছি। এখন মুজিব বর্ষ চলছে। মুজিব বর্ষ চলছে, জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের রাশেদ রুফ অনেক লেখা লিখেছেন, তার মধ্যে এটি একটা লেখা। আমি সেই লেখাটি পড়ে শোনাতে চাচ্ছি। লেখাটির নাম অন্য গ্রহ। পূব আকাশে সূর্য ওঠে, রাত আকাশে চাঁদ, রাত্রি দিনের আজব খেলায় এই বড় সংবাদ। জ্বলতে জ্বলতে নিভতে থাকে, নিভতে নিভতে জলে, কখনো হয় তীক্ষ্ণ প্রখর, কখনো টলটলে। কিন্তু দেশের এই আকাশে এমন গ্রহ আছে, লক্ষ মনে জ্বলতে থাকে, লক্ষ মনে নাচে। সেই গ্রহটি বঙ্গবন্ধু মুজিব রহমান, করতে কেনা ইতিহাসে তার কথা অম্লান।
আসলেই কিন্তু দেশের এই আকাশে এমন গ্রহ আছে, লক্ষ মনে জ্বলতে থাকে, লক্ষ মনে নাচে। আসলেই রাশেদ রউফ চমৎকার একটা উপস্থাপন করেছেন। শেখ মুজিবকে, বঙ্গবন্ধুকে একটা গ্রহ হিসাবে তিনি উপস্থাপন করেছেন তার একটা লেখায়। রাশেদ রউফের অসংখ্য কিশোর কবিতা আমরা পড়েছি, কিন্তু এই লেখাটি একটা ভিন্ন ধর্মী লেখা। তার অনেক কিশোর কবিতা আমি অনুষ্ঠানে পড়ে শোনাতে পারতাম, কিন্তু বঙ্গবন্ধুকে অন্য গ্রহের সঙ্গে তুলনা করে তিনি যে লেখাটি লিখেছেন, আমার মনে হয়েছে এই লেখার মধ্যে একটা আলাদা স্বাদ আছে, আলাদা ভিন্নতা আছে, যার জন্য এই লেখাটা আমি পড়ে শোনালাম। রাশেদ ভাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। মনসুর আজিজ ভাই, অনেকক্ষণ পর আমজাদ ভাইয়ের এটা এই আয়োজনটি মুগ্ধকর, আপনারা আছেন বলে অনুষ্ঠানে মুগ্ধকর। মনসুর আজিজ ভাই, আপনার সাথে অনেকদিন দেখা নেই। আপনি আগে স্টেডিয়ামের গেটে আমরা একসাথে মিলিত হতাম, ছড়া পাঠ করতাম, সাহিত্য সভা করতাম, সেই দিনগুলা মনে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। রাশেদ রউফ সম্পাদিত শিশু সাহিত্য একটি গুরুত্বপূর্ণ পত্রিকা, আমার খুব প্রিয় একটি কাগজ, আর লেখাও সুন্দর। আশরাফুল আলম পিন্টু বলছে, হ্যাঁ পিন্টু, অবশ্যই স্বীকার করতে হয়। হ্যাঁ, এটা কোনোভাবে অস্বীকার করার উপায় নেই। রাশেদ রউফ ভাইকে আমি আবারও ভালোবাসার সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উৎপলদা, আমাদের কাছের মানুষ উৎপলদা কি আছেন? আপনি অনেকক্ষণ ছিলেন, কিন্তু এখন এই মুহূর্তে আছেন কিনা জানি না। আমি উৎপলদাকে স্মরণ করছি। উৎপলদাকে এই মুহূর্তে পাশে পেলে আমার খুব ভাল লাগবে। চট্টগ্রামে গেলে যে মানুষগুলোর কথা আমার সর্বাগ্রে মনে হয়, তাদের মধ্যে একজন হচ্ছেন উৎপল কান্তি বড়ুয়া, মিলন বণিক, রাশেদ রউফের কথা তো আগেই বলেছি। উৎপলদা ছাড়া চট্টগ্রাম আমার মনে হয় খাঁকা মরুভূমির মতো। আমি এবারে উৎপলদার সম্পাদনায় অনেকগুলো পত্রিকা বেরিয়েছে। উৎপলদা আপনি আছেন, বা ভাল লাগছে, আপনার সাহায্য সহযোগিতা প্রয়োজন এই মুহূর্তে, কারণ আপনার একটা ছড়া আমি পড়ব একটু পরে, সেটা নিয়ে পরে বলছি। উৎপলদার চেরাগ নামে একটা সংকলন, আপনারা অনেকে দেখে থাকবেন। চেরাগ মানে বাতি, আমরা জানি। চেরাগ বাতি কোন অর্থে? চেরাগ চট্টগ্রামের আঞ্চলিক ভাষার একটা ছড়া সংকলন। আঞ্চলিক ভাষাকে উৎপলদা বাঁচিয়ে রেখেছেন এই চেরাগের মাধ্যমে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষাকে তিনি বাঁচিয়ে রেখেছেন। এই ছড়া সংকলনের একটা বিরাট বৈশিষ্ট্য হচ্ছে, এই ছড়া সংকলনটা প্রত্যেকটি উৎপলদার নিজের হাতের লেখা, মুদ্রিত নয়, প্রেসে ছাপা নয়। উনি নিজের হাতে লিখেছেন, নিজের হাতে লেখা দিয়ে প্রকাশ করেছেন। এই যে গোফরানুদ্দিন টুটি ভাই লিখছেন আঞ্চলিক ভাষায় উৎপলদার ছড়া শুনবো, হ্যাঁ শোনাবো আমি, হ্যাঁ। নবীর হোসেন লিখছেন উৎপলদার লেখা অনেক ভালো, অবশ্যই ভালো। বিশেষ করে উৎপলদার ইদানিংকার লেখা, ইদানিং উৎপলদার যেসব লেখা লিখছেন, আমি তো মানে মাঝে মাঝেই হতভম্ব হয়ে যাচ্ছি যে উৎপলদার এই চমৎকার লেখাগুলো উনি হঠাৎ করে কীভাবে বের করছেন। অনেক আগে থেকে সুন্দর লেখেন, কিন্তু এখনকার লেখা করার জন্য মনে হচ্ছে আরও অনেক বেশি সুন্দর। তো উৎপলদা, আমি আপনার চেরাগের মোট 5টি সংখ্যা প্রকাশিত হয়েছে। আপনি আঞ্চলিক ভাষায় যে ছড়াটি লিখেছেন সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি একটু পরে। চেরাগ সর্বশেষ প্রকাশিত হয়েছে 2018 সালে, প্রথম প্রকাশ হয়েছে 2002-এ। এছাড়াও উৎপলদা আরও অনেক সংকলনের সঙ্গে যুক্ত। বাংলাদেশ লিমেরিক সোসাইটি থেকে প্রকাশ পেয়েছিল উৎপলদার হাতের লেখার সংকলন, 4টা সংখ্যা। উৎপলদার হাতের লেখা অত্যন্ত চমৎকার। তার সংকলনগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য, তিনি নিজের হাতে লিখে এই পত্রিকাগুলো প্রকাশ করেন। তার আরেকটা সংকলন ঝিনুক, সেটাও তার নিজের হাতের লেখা। এছাড়াও হাতের লেখা সংকলন শেখ মুজিবের ছড়া, সন্ত্রাস বিরোধী ছড়া, রাজাকে বিরোধী ছড়া, এগুলা তার সম্পাদনে প্রকাশ হয়েছে। উৎপলদা, আপনার হাতের লেখা নিয়ে আপনি আমাদেরকে এইভাবে আগামীতে ছড়া সংকলন উপহার দিবেন। হাতের লেখা নিয়ে আমরা আরেকজনের ছড়াও মাঝে মাঝে পাই, যেটা গত লাইভভাবে বলেছিলাম, শাহানারা ঝর্ণা। তো শাহানারা ঝর্ণা আজকে আছেন কিনা জানি না। সাজিদ মোহন, শুনছি ভালো লাগছে, বা সাজিদ মোহন আমাদের সাথে আছেন, খুব ভালো লাগছে। আমাদের চট্টগ্রামের লেখক বন্ধু। আমি
আসলে চট্টগ্রামের ভাষা বাংলাদেশের সবচেয়ে কঠিন ভাষা রে ভাই। আমি কিভাবে পড়বো এটা? আমি যখন এই লেখাটা আমি উৎপলদার কাছ থেকে নেই, আমি তখনই বলছিলাম, উৎপলদা আপনার কাছে লেখাটা আমি নিলাম ঠিকই, কিন্তু আমি পড়তে গেলে ভাই আটকে যাব। তা আমি কষ্ট করে এবারে পড়ছি। লেখার নাম হচ্ছে বেলা বিস্কুট। বেলা বিস্কুট মনে হয় চট্টগ্রামের একটা আঞ্চলিক, চট্টগ্রামের স্থানীয় একটা বিস্কুট মনে হয় সম্ভবত। এই চট্টগ্রামের সেই বিস্কুটটা নিয়ে দুঃখিত, একটু বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। ছড়াটি ইউনুস আহমেদ লিখেছেন ঝিনুক চমকাটা পত্রিকা, বেলা বিস্কুট। এই বেলা বিস্কুট এই কবিতাটা যেটা উৎপলদা আমাকে জানিয়েছিলেন, রাশেদ রুফকে নিবেদিত করা ছড়া লেখার ব্যাপারে রাশেদ রুফ তাকে অত্যন্ত উৎসাহ জুগিয়েছিলেন। এই মুহূর্তে ওয়াচ করছেন তৌহিদুল ইসলাম কনক, ইউনুস আহমেদ এবং 8 জন। আমি ছড়াটা পড়ছি। খেলাঘাটোর মিয়া বেলা, খেলাঘাটোর দেলা মিয়া, বেলা বানাই বেসে, বেয়া গুনে কয় ইতারে, বেয়া গুনে কয় ইতার বলে, বুদ্ধি পেছে পেছে। খেলাঘাটোর দেলা মিয়া, বেলা বানাই বেসে, বেয়া গুনে কয় ইতার, বেয়া গুনে কয় ইতার, বুদ্ধি পেছে পেছে। দেলার বেলা ফোয়াদে ভালা, বেশি আনয় দাম, পুরা জেলাত বেলা বেশি, কুড়াই ফেলি নাম। হপ্তা বছর হওয়ান বেলার বেচা কিনার হাট, খেলাঘাটোর দেলা মিয়ার ব্যবসা জমজমাট। ভাইরা আমি পড়তে পারলাম না উৎপলদা, আপনি নিজে কোনোদিন লাইভে এসে এটা পড়ে শোনাবেন। সোহেল বীর দেখছে, সোহেল বীর আমাদের ছোট ভাই, কেমন আছেন ভাই? আমি আবার পড়ার চেষ্টা করছি উৎপলদা। বেলা বিস্কিট, খেলাঘাটোর দেলা মিয়া, বেলা বানাই বেসে, বেয়া গুনে কয় ইতারে, বুদ্ধি পেছে পেছে। দেলার বেলা ফাঁদ ভাই, বেলা অনয় দাম, পুরো জেলাত বেলা বেশি, কোড়াই ফেললি নাম। হপ্তা বছর ওয়ান বেলার বেচা কেনার হাট, খেলাঘাটোর দেলা মিয়ার ব্যবসা জমজমাট। উৎপলদা এবারে মনে হয় একটু বেড়েছে। তো উৎপলদা, আপনি আমার অনেক ভালোবাসার একজন মানুষ, ভালো লাগার একজন মানুষ। আপনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষাকে ছড়ার মাধ্যমে বাঁচিয়ে রাখবেন, এটা আমি প্রত্যাশা করি। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রতীকী চট্টগ্রাম আরেকটা পত্রিকা, পিন্টু লিখছে উৎপলদা চমৎকার মানুষ। অবশ্যই চমৎকার মানুষ উৎপলদা, হা হা হা। আসলে উৎপলদা হা, আমি নিজে আসছি হা করে, কারণ আমি ভাই চেষ্টা করেও, আমি সারা জীবন সাধনা করেও চট্টগ্রাম ভাষা আমি আপনাদের মতো উচ্চারণ করতে পারবো এটা আমি কখনো দাবি করি না। উৎপলদা, আপনি আপনার লেখা আমি আগামীতে আরেকবার পড়ার চেষ্টা করবো, আরেক দিন। আঞ্চলিক ভাষাটি রপ্ত করা দরকার। চট্টগ্রামে যাই আপনাদের টানে, যদি আঞ্চলিক ভাষায় শিখতে না পারি তাহলে কি করে হয়? প্রতীকী, মিজানুর রহমান শামীমের প্রতীকী 1927 সালে প্রথম প্রকাশ পায়। ইমরান পরশ, ভাই আপনাকে চট্টগ্রামের ভাষা শিখতে হবে। হ্যাঁ, শিখতে হবে ভাই, আমি শিখবো। পরশ, তুমি আমাদের ছোট ভাই, খুব পছন্দের এক ছোট ভাই, তোমাকে আমাদের খুব ভালো লাগে। তুমি মনে হয় অনুষ্ঠানের শেষের দিকে আসলে। জ্যোতির্ময় মল্লিক, জ্যোতির্ময়দা বললেন খুবই জটিল ভাষা, আসলে জটিল ভাষা। মিজানুর রহমান শামীমের প্রতীকী এবং 18টি সংখ্যা প্রকাশিত হয়েছে। সর্বশেষ প্রকাশ পেয়েছে 2014-তে সম্ভবত। প্রতীকী ছড়া সাহিত্য পুরস্কার দিয়েছে 4 জন গুণী ছড়াকারকে। এছাড়া প্রতীকীর 65টা সাহিত্য আড্ডা হয়েছে। তো মাঝখানে একটু বিরতি দিয়েছে মিজানুর রহমান শামীম। আমি প্রতীকী আগামীতে নিয়মিত আরও বের হবে। আগামীতে গুণী ছড়াকার বাছাই করে পুরস্কার দিবে, নিয়মিত সাহিত্য আড্ডা করবে, এটা আমরা চাই। মিজানুর রহমান শামীমকে ধন্যবাদ। কথন, ফারুক হাসান বের করেন, ফারুক হোসেন নয়, ফারুক হাসান, চট্টগ্রামের বন্ধু, চট্টগ্রাম থেকে বের করেন কথন। প্রথম সংখ্যা কথন বের হয় 1987 সালে। কথনের একটি বৈশিষ্ট্য এখানে উৎপলদা, কথনের প্রথম সংখ্যা হাতের লেখা দিয়ে বের হয়, সেটা উৎপলদার লেখা। উৎপলদার হাতের লেখা নিয়ে কথন
বের করেছিল ফারুক হাসান। সর্বশেষ প্রকাশিত হয় কথন 2020 সালে। কথন আগামীতেও তার চলমানতা এগিয়ে যাবে, এটা নাসিমা আক্তার মুক্তা আমাদের চট্টগ্রামের বন্ধু, চট্টগ্রামের বোন, তিনি দেখছেন। হ্যাঁ মুক্তা, আপনি আমাদের সাথে আছেন, এটা জেনে খুব ভালো লাগছে, কারণ আমি এখন চট্টগ্রাম নিয়ে আছি। চট্টগ্রামের যে লিটল ম্যাগাজিন, চট্টগ্রামের যে সেই সাথে সাময়িকী, এগুলো নিয়ে আলোচনা করছি। বেশ কটি আলোচনা হয়ে গেল, আমরা এখন শেষের দিকে। চট্টগ্রামের আরেকটি সংকলন আমাদের অনুজ শিশু সাহিত্যিক বন্ধু আখতারুল ইসলামের। আখতারুল, তুমি অনেকক্ষণ ছিলে আমাদের সাথে, এখন আছো কিনা জানি না। সাজিদ মোহন লিখছে, প্রতীকীর প্রতিটি সংখ্যা শিশু সাহিত্যিকের জন্য অবশ্য পাঠ্য। হ্যাঁ, অবশ্যই স্বীকার করতেই হবে সাজিদ মোহন। আখতারুল, তুমি কি আছো? আখতারুল আমাদের সামনে থাকলে একটা আওয়াজ দিও ছোট ভাই। আখতারুলের যে সংকলন, তার নাম ছোটদের কাগজ কলম। ছোটদের কাগজ কলম এই পর্যন্ত 10টি সংখ্যা প্রকাশিত হয়েছে। প্রথম সংখ্যা প্রকাশ পেয়েছে জানুয়ারি 2011-তে, শেষ সংখ্যা প্রকাশ পেয়েছে এপ্রিল 2014-তে। আখতারুল ইসলাম আমাদের ছোট ভাই কিশোর কবিতা লেখে, তার কিশোর কবিতা আমাদের অনেক ভাল লাগে। আখতার, তুমি আছো আমাদের সাথে। তুমি ছোটদের কাগজ কলম প্রকাশ করতে করতে একটু থেমে গেছো মনে হয়। হঠাৎ থেমে গেলে কেন ভাই? আমাদের প্রশ্ন তোমাদের কাছে, তোমরা অন্তত, আমি অনুরোধ জানাবো যে ধারাবাহিকতা বজায় রাখো। 3 মাসে না হলেও 6 মাসে, না হলে বছরে একবার হলেও বের করো। হ্যাঁ, নিয়াজি মান্না এখনও আছো, ধন্যবাদ। তো আখতারুল ইসলাম, তুমি ছোটদের এই কাগজ কলম তুমি আগামীতে আরও বের করবে, এটা আমরা প্রত্যাশা করি। আজকে সময় পেলে তোমারটা ছড়া পড়া আমার ইচ্ছা ছিল, কিন্তু পড়তে পারলাম না, আমি খুব দুঃখিত। আগামীতে আমি চেষ্টা করব তোমার একটা লেখা পড়ার। তুমি এই সংকলন ছোটদের কাগজ কলম নিয়ে ধারাবাহিকতা বজায় রাখবে, যাতে আগামীতে আমরা আবার তোমাকে নিয়ে আলোচনা করতে পারি, তোমার পত্রিকায় আবার যেন লিখতে পারি। হ্যাঁ, চট্টগ্রাম পর্ব আপাতত শেষ করছি, কিন্তু চট্টগ্রামের বন্ধুরা আমাদের ছেড়ে যায় না, তাহলে আমরা উৎসাহ হারিয়ে ফেলবো। শুক্লা রয় ওয়াজ করছে, শুক্লা আমাদের সাথে আছে, খুব ভালো লাগছে। শুক্লার সাথে আরও অনেকেই আছে এখন এই মুহূর্তে। আমি এবারে নারায়ণগঞ্জ নিয়ে যাব। নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত হয় আরেকটা উল্লেখযোগ্য ছড়া সংকলন, নিয়মিত প্রকাশ হয় ফড়িং রাজা। ফড়িং রাজার সম্পাদক তাহমিদ আবরার। তাহমিদ, তুমি কি আমাদের সাথে আছো? থাকলে একটা আওয়াজ দিও ভাই। আমি ঠিক জানি না তাহমিদ আজকে আছে কি না। ছড়া সংক্রান্তি সম্পর্কে কিছু জানেন কি? জাহান বলছেন, না জাহান ভাই, ছড়া সংক্রান্তি সম্পর্কে আমি জানি না। আমি অনুরোধ জানাবো আগামীতে আমাকে জানালে আমি এই বিষয়গুলো নিয়ে অন্তত লিখতে পারবো। ছড়া সাহিত্য নিয়ে গদ্য লেখার আবশ্যকতা আছে, অবশ্যই আবশ্যকতা আছে, এবং এই গদ্য নিয়ে এখন এগিয়ে যাচ্ছেন আমাদের শিশু সাহিত্যের সারথী সুজনদা, এগিয়ে যাচ্ছেন রাশেদ রূপ ভাই, আর অনেকে এগিয়ে আসবেন, এটা আমি মনে করি। হ্যাঁ, আমি মামুন সাল্লিসের জাহান ভাইয়ের পত্রিকা জাহান ভাইকে নিয়ে আমি একটু পরে কথা বলছি। তন্ময় মণ্ডল, তন্ময়, তুমি আমাদের সাথে আছো? তোমার কথা আমি একটু আগে বলছিলাম, তুমি আমাদের কলকাতার বন্ধু, কলকাতার ছোট ভাই, তোমাকে খুব পছন্দ করি আমরা, আমার খেয়াল আছে। আমি গতবার যখন কলকাতা গেলাম, তুমি আমার হোটেলের সে সিট বুকিং করে হোটেলের রিসিপ্ট নিয়ে স্টেশনে তুমি আমাকে রিসিভ করতে এসেছিলে। এটা অনেক একটা কষ্টের কাজ ভাই। তুমি ছোট ভাই, সে কষ্টকে উপেক্ষা করে তুমি কলকাতার চিতপুর স্টেশনে তুমি আমার জন্য দাঁড়িয়েছিলে। তন্ময়কে আমি ভালোবাসা জানাই, আর এই মুহূর্তে ভালোবাসা ছাড়া তোমাদের আমার আর কিছু দেবার নাই। ফড়িং রাজা নিয়ে আমি বলছিলাম, তাহমিদ আবরারের ফড়িং রাজা। ফড়িং রাজা প্রথম সংখ্যা প্রকাশিত হয় মার্চ 2009-এ, সর্বশেষ প্রকাশিত হয়েছে 2020-এ। এ পর্যন্ত সংখ্যা প্রকাশিত হয়েছে 11টি। ফড়িং রাজা চমৎকার একটা পত্রিকা, এপার বাংলা ওপার বাংলা সবাই ফড়িং রাজায় লেখে। তাহমিদ আবরার, তুমি ফড়িং রাজা নিয়ে এগিয়ে যাবে, এটা আমরা প্রত্যাশা করি।
সাজিদ মোহন লিখছে, ছোটদের কাগজ কলমের শুরু থেকে সম্পাদনা সহযোগী হিসাবে আমি ছিলাম। হ্যাঁ সাজিদ মোহন, এটা আমার জানা ছিল না, তুমি অবশ্যই আগামীতে থাকবে, এটা তুমি বা আপনি কি বলবো জানি না। ছড়া সংক্রান্তির 3টা সম্পাদনা আমি সম্পাদক। জাহান ভাই কিনা আমি একটু পরে আসছি। জাহান ভাই, এবারে নারায়ণগঞ্জ নিয়ে আমি আলোচনা করছি। ছড়াময় আহমদ স্বাধীন। আহমদ স্বাধীন, তুমি কি আছো আমাদের সাথে? আহমদ স্বাধীন আমার আরেক ছোট ভাই। আহমদ স্বাধীন ছড়াময় বের করে নারায়ণগঞ্জ থেকে। এটা প্রথম প্রকাশ পায় 2016 সালে, না প্রথম প্রকাশ পায় 2009 সালে। 2009 সালে ছড়াময় প্রকাশ পেয়েছে। ছড়াময়ে মূলধারা ছড়াকার সহ অনেক ছড়াকার অংশগ্রহণ করেছিলেন। ছড়াময়ের সম্ভবত প্রথম মলাটে ছড়া ছেপে, হ্যাঁ প্রচ্ছদেই বেশ কটা ছড়া ছিল ছড়াময়ের, এটা একটা ব্যতিক্রম। ছড়াময়ের প্রচ্ছদেই বেশ কজনের ছড়া ছাপা ছিল, এটা একটা উল্লেখযোগ্য ভিন্নতা আমি মনে করি। আহমদ স্বাধীন তোমার। আমিরুল ইসলাম ছড়াময়ে 8 লাইনের একটা চমৎকার ছড়া লিখেছিল, আমার সেটা মনে আছে। এছাড়াও ছড়াময় নিয়ে এরা ওই যে ছড়া আড্ডা নিয়ে ছড়াময় একটা ছড়া ধারাবাহিক আকারে, মানে বহুজন 8 থেকে 10 জন ছড়াকার সেখানে অংশ নিয়েছিল। 10 জন ছড়াকার নিয়ে একটা ছড়া আড্ডা, যেটা প্রকাশ পেয়েছিল ছড়াময়। আমি আবু সালেহ ভাইকে দেখতে পাচ্ছি, আমার শ্রদ্ধেয় ভাই, অত্যন্ত শ্রদ্ধেয় জন আবু সালেহ ভাই। আমরা যে সময় লেখালেখি হাতে করি 70 দশকের শেষার্ধে, আবু সালেহ ভাই সেদিন তখন ছড়াকার হিসেবে তুঙ্গে অবস্থান করছেন। আবু সালেহ ভাই আজকে অনুষ্ঠানে আসছেন। সালেহ ভাই, আপনাকে আমি আমার শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি। আপনি অসুস্থ দীর্ঘদিন থেকে, আপনার সুস্থতা কামনা করছি ভাই। আমরা ছড়া জগতে আবু সালেহ ভাইকে আমাদের স্বীকার যদি না করি, আমরা ছড়াকার হিসাবে ছড়া সাহিত্যকে অস্বীকার করা হবে। সালেহ ভাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন, আগামীতে সুযোগ পেলে সালেহ ভাইকে আমরা অনুষ্ঠানে ভিন্নভাবে উপস্থাপন করব যদি সুযোগ পাওয়া যায়। সালেহ ভাই, আপনি আমাদের সাথে থাকবেন এটা প্রত্যাশা করি। আহমদ স্বাধীনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তোমার আরেকটা পত্রিকা লিটল উড়নচণ্ডী প্রকাশ পেয়েছিল 2009-এ। আমি মনে করি তুমি ছড়াময় নিয়ে ধারাবাহিকতা বজায় রাখবে, এটা আমরা প্রত্যাশা করি। আহমদ স্বাধীনের একটা ছড়া আমি পড়ে শোনাতে চাচ্ছি। আহমদ স্বাধীনের ছড়ার নাম ছড়া ধরার ছড়া। ধরতে গেলেই যাই পালি এ ছড়া, সহজ তো নয় ছড়ার পাখি ধরা। তবু ছড়া ধরার আশায় থাকি, ছড়া ধরার নেশাই আমার সমস্ত কাজ বাকি। ছড়া থাকে কোন সাগরের পাড়ে, কোন বনছায় কোন পাহাড়ের ধারে। মেঘের ভাঁজে যাই কি পাওয়া ছড়া, কোথায় শুরু ছড়ার পরম্পরা। পাই না খুঁজে ছেকর শাখা কিছু, এই একটা জীবন যাচ্ছে ছুটে ছড়ার পিছু পিছু। চমৎকার চমৎকার ছড়া উপহার দিয়েছ স্বাধীন, তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা এবারে যাব আমাদের জাহাঙ্গীর আলম জাহান ভাইয়ের কাছে। জাহান ভাই অনেক কষ্ট করে শুরু থেকে আমাদের সাথে আছেন। জাহান ভাই, আপনি আমাদের অত্যন্ত পরিচিত একজন শিশু সাহিত্যিক। বাংলাদেশের অনেকেই শুধু না, আমি বলবো কম বেশি সবাই আপনার সাথে পরিচিত। আপনি একজন উল্লেখযোগ্য সংগঠক। জাহাঙ্গীর আলম জাহান ভাইয়ের ছড়া সম্মেলনে, কিশোরগঞ্জ ছড়া সম্মেলনে আমার মনে পড়ে আমি, সোহেল মল্লিক, নাসের ভাই দল বেঁধে গিয়েছিলাম। হায়রে নাসের ভাই, আবার মনে পড়ল নাসের ভাইয়ের কথা। আমরা একসাথে রাতে ছিলাম। জাহাঙ্গীর আলম জাহান ভাই রাতে এসে আমাদের সে আড্ডায় যোগ দিয়েছিলেন, রাতের আড্ডাতে। জাহাঙ্গীর ভাইকে আমি স্মরণ করছি, আমাদের ভালোবাসার মানুষ জাহাঙ্গীর আলম জাহান ভাই। আমি কিশোরগঞ্জের পরও 2বার গিয়েছি, জাহান ভাইয়ের অনুষ্ঠানে নয়, আরও 2টো অনুষ্ঠানে, কিন্তু জাহান ভাই আমাদের সাথে দেখা করতে এসছেন ছড়ার টানে, ছড়াকারদের টানে, ভালোবাসার টানে। জাহান ভাইয়ের যে কাগজটা আমি বলবো সেটা আড়াঙ্গি। 2009 সালে 26শে মার্চে প্রথম সংখ্যা প্রকাশিত হয়। সর্বশেষ সংখ্যা প্রকাশ পায় 2017 সালে ফেব্রুয়ারিতে। আড়াঙ্গি নিয়ে আমি জাহান ভাইকে প্রশ্ন করেছিলাম যে আড়াঙ্গি অর্থ কি জাহাঙ্গীর আলম জাহান ভাই?
আঞ্চলিক একটা শব্দ। আড়াঙ্গি এক ধরনের ছোট্ট অস্ত্র, যেটা আমি শুনেছিলাম, আমার যেটুকু মনে আছে। জাহান ভাই আমাদের সামনে আছেন কিনা এই মুহূর্তে জানি না। একটা ছোট্ট অস্ত্র, সম্ভবত বাঁশের তৈরি আড়াঙ্গি। সেই এক ধরনের অস্ত্র, ছড়াকে একটা অস্ত্র বিবেচনা করে আড়াঙ্গি নামকরণ দিয়েছিলেন আমাদের জাহাঙ্গীর আলম জাহান ভাই, তার সংকলন, প্রিয় সংকলন আড়াঙ্গি। তো আড়াঙ্গি মাঝখানে অনেকদিন বের হয়নি। জাহান ভাই আড়াঙ্গি নিয়মিত বের করবেন। তার আরেকটি সংকলন ছড়া সংক্রান্তি নিয়ে আমরা কিছু বলতে আজকে পাচ্ছি না। আসলে যদি ছড়া সংক্রান্তি নিয়ে আমার কাছে বিস্তারিত তথ্য থাকতো তো আমি বলতে পারতাম। নেট সমস্যা করছে জাহান ভাই। জাহান ভাইয়ের আড়াঙ্গি ছোট্ট অস্ত্র, কিন্তু মারণাস্ত্র, ছড়া অস্ত্র। আপনার সেই অস্ত্র আগামীতে আপনি আরও সুন্দরভাবে সানিয়ে রাখবেন, ছড়ার মাধ্যমে আড়াঙ্গিকে আমাদের সামনে উপস্থাপন করবেন, এটা আমি প্রত্যাশা করি। আমি জাহাঙ্গীর ভাইয়ের ছড়া সংক্রান্তি নিয়েও আরও কিছু আগামীতে জানতে চাই। আমি আগামীতে একটা প্রবন্ধ লিখবো, সেখানে ছড়া সংক্রান্তিকে উপস্থাপন করব। আপনি আমাকে প্লিজ তথ্য দিবেন। জাহান ভাইয়ের একটা ছড়া আমি পড়তে চাচ্ছেন, শুনতে চাচ্ছেন উৎপলদা। আমি জাহাঙ্গীর আলম জাহান ভাইয়ের একটা ছড়া আমি পড়ব। আমি সেটা জাহান ভাইয়ের ছড়ার সাথে অনেকেই পরিচিত, আমরা সবাই পরিচিত। আমি যে ছড়াটি পড়ব, এই ছড়ার নাম এই নাও। এই নাও, এই নাও জোনাকের ঝিকিমিকি আলো, এই নাও জীবনের সবটুকু ভালো, এই নাও ফুটে ওঠা পুষ্পের ঘ্রাণ, এই নাও স্বপ্নের আশা ফুরান, এই নাও নদী আর ঢেউ উত্তাল, এই নাও সুরভিত সকাল বিকাল, এই নাও সবুজের সুবিশাল মাঠ, এই নাও দুধ ভাত জীবনের পাঠ, এই নাও বাউলের একতারা সুর, এই নাও জীবনের যা কিছু মধুর, এই নাও ধান ক্ষেত পাটালির ক্ষীর, এই নাও পাখিদের কিচির মিচির, এই নাও সোনা রং জ্যোৎস্নার হাসি, এই নাও বৃষ্টির গান অবিনাশী, এই নাও টুপটাপ ঝরছে শিশির, এই নাও বহমান নদীটির তীর, এই নাও শুভেচ্ছা সুন্দর কণ্ঠ। শেষের লাইনটা পড়তে পারলাম না, একটু দুঃখিত। তো জাহাঙ্গীর আলম জাহান ভাই তার এই নাও ছড়াতে অনেক কিছু দিয়েছেন, প্রকৃতিকে, জীবনের ভালোবাসাকে, নদীকে, বাউলের একতারা সুরকে, জ্যোৎস্নাকে। তিনি একজন প্রকৃতিপ্রেমিক লেখক। আমরা জাহাঙ্গীর আলম জাহান ভাই সম্পর্কে আর একটু জানি। জাহাঙ্গীর আলম জাহান ভাইয়ের যে সম্মেলন, ছড়া সম্মেলন প্রতিনিয়ত করতেন, মাঝখানে তার জীবনে কিছু উল্লেখযোগ্য দুর্ঘটনা ঘটে। তার স্ত্রী এবং তার সন্তান দুজনেই পরপর মারা যায়। আমরা খুব দুঃখ প্রকাশ করছি, সে সময় করেছিলাম। জাহান ভাই, আপনি আবার ঘুরে দাঁড়িয়েছেন। আপনি ভেঙে পড়েছিলেন জানি, এরপর আপনি ঘুরে দাঁড়িয়েছেন, আপনি আবার ছড়া লিখছেন দু হাতে। আর এখনও আপনাকে ঢাকার বিভিন্ন অনুষ্ঠানে সেই কিশোরগঞ্জ থেকে ছুটে আসতে দেখি। আপনি আমাদের সাথে আগামীতেও ছড়া নিয়ে থাকবেন, এটা আমরা প্রত্যাশা করি। আমি আরেকজনকে দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানে, যে বাইরে খুব কম আসে, আমাদের খুব ঘনিষ্ঠ জন, আমার ঘনিষ্ঠ বন্ধু আবু হাসান শাহরিয়ার। আবু হাসান শাহরিয়ার আজকের এই লাইভ প্রোগ্রাম দেখছে, আমার খুব ভাল লাগছে। আবু হাসান শাহরিয়ার সম্পর্কে আমি আজকের অনুষ্ঠানে খুব বেশি বলতে চাই না, আমার খুব ইচ্ছে আমি আরেকদিন লাইভে আবু হাসান শাহরিয়ারকে চমৎকারভাবে উপস্থাপন করব। আমার জীবনের অনেকটা অংশ জুড়েই, আমার যৌবনের অনেকটা অংশ জুড়ে আবু হাসান শাহরিয়ার। আজ লেখালেখিতে আমার যে ক্ষুদ্র অবস্থান, এই অবস্থানের পেছনে যে মানুষগুলোর কথা আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি, আবু হাসান শাহরিয়ার তার মধ্যে অন্যতম একজন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার প্রথম বই মাঠের ছবি ঘাটের ছবি। সে মাঠের ছবি ঘাটের ছবির পাণ্ডুলিপি পুরোটা দেখে দিয়েছিল আবু হাসান শাহরিয়ার। তার জিগাতলার বাসাতে আমি যখন যেতাম, অত্যন্ত ভালোবেসে ঘন্টার পর ঘন্টা আমার এই পাণ্ডুলিপি দেখে পাণ্ডুলিপি সংশোধন করে দিচ্ছে অনেক অনেক।
সেই 70-এর দশকে 80-র দশকে রাজশাহী থেকে আমি ছড়ার অনেক পাঠ নিয়েছি আবু হাসান শাহরিয়ারের কাছ থেকে। শাহরিয়ার অসুস্থ, সে আজকের লাইভে আছে, আমি খুব ভাল লাগছে। শাহরিয়ারের আমি ছড়া আরেকদিন তাকে নিয়েই আমি আধা ঘন্টার সময় কমপক্ষে দেবো, আমার ইচ্ছে আছে। শুধু শাহরিয়ার নয়, আরও কিছু মানুষ আমার প্রিয়জন যারা, তাদেরকে নিয়ে একটা লাইভ প্রোগ্রাম আমি করব। শাহরিয়ার সে অনুষ্ঠানে থাকলে খুব ভালো লাগবে, আমি সেটা আশা করছি। আবু হাসান শাহরিয়ার আজ একজন কবি হিসাবে যতটা পরিচিত, আমরা তাকে স্মরণ করি শিশু সাহিত্যিক হিসাবে। আমরা খুব কষ্টের সাথে মনে করি আবু হাসান শাহরিয়ার এখন ছড়া থেকে অনেক দূরে, তার কিশোর কবিতা থেকে অনেক দূরে। শাহরিয়ার, আমি তোমাকে বন্ধু অনুরোধ জানাচ্ছি, তুমি কবিতা লিখবে, অবশ্যই লিখবে। তোমার কবিতা অনবদ্য, কবিতার ভক্ত পাঠক এপার বাংলা ওপর বাংলা জুড়ে অসংখ্য, কিন্তু তোমার ছড়ার ভক্ত, তোমার কিশোর কবিতার ভক্ত আমরা অনেকেই। তুমি লিখবে, এটা আমরা অনুরোধ জানাই। শাহরিয়ার ভাইয়ের আমি কঠিন ভক্ত, লিখেছে নিয়াজি মান্না। পিন্টু বলছে, আসলে পিন্টু, আবু হাসান শাহরিয়ার ভাইকে অশেষ শ্রদ্ধা, আমাদেরও শ্রদ্ধা। শাহরিয়ার আমার বন্ধু, কিন্তু বন্ধু হলো তাকে আমি শ্রদ্ধার চোখে দেখি, তার অনেক গুণাবলীর কারণে। আমি শাহরিয়ারকে আগামীতেও এই অনুষ্ঠানে পেতে চাই, এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত সে থাকবে, এটা তাকে আমি অনুরোধ জানাচ্ছি। জাহাঙ্গীর আলম জাহান ভাই, আপনি সুস্থ হয়ে উঠেছেন, আপনি আবার কলম ধরেন, আপনার ডাকে আমরা আবার কিশোরগঞ্জে যাব, আপনি আমাদের হাতে তুলে দিবেন আপনার প্রিয় সংকলন আড়াঙ্গি, সেটা আমরা প্রত্যাশা করি। আমরা এবারে খুলনার দিকে যাচ্ছি। আমাদের খুলনার আরেকজন শ্রদ্ধেয়জন, আমাদের বড় ভাই জ্যোতির্ময় মল্লিক। জ্যোতির্ময় মল্লিক আমাদের সাথে আজকে আছেন। সেই 70-এর দশকেই আমি জ্যোতির্ময় দাকে পেয়েছি তার কুটুম পাখি পত্রিকার মাধ্যমে। আমার রাজশাহীতে সে সময় কুটুম পাখি আসতো সৈয়দ নাজাত হোসেনের কাছে। সৈয়দ নাজাত হোসেন আমাকে দেখিয়েছিল কুটুম পাখি 1979 সালে। সম্ভবত সেটা কুটুম পাখির প্রথম সংখ্যা ছিল। প্রথম সংখ্যা ছিল ডিমাই সাইজ, 32 পাতা, 3 মাস অন্তর অন্তর প্রকাশিত হতো। যদিও সবসময় নিয়মিত কুটুম পাখি প্রকাশিত হতো না, কিন্তু কুটুম পাখির ধারাবাহিকতা জ্যোতির্ময়দা ধরে রেখেছিলেন। মাঝখানে বন্ধ ছিল, 1985 সালে বন্ধ হয়ে যায় এটা। এই সময় মোট 21টা সংখ্যা প্রকাশিত হয়। এরপর 2008 সালে দ্বিতীয় পর্যায়ে আবার প্রকাশনা শুরু করেন জ্যোতির্ময়দা। শেষ সংখ্যাটি প্রকাশিত হয় 2013 সালে। এই পর্যায়ে প্রকাশিত হয় 14টি, তার মানে 21টি প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে 14টি, তার মানে কি সব মিলে 35টি সংখ্যা প্রকাশ পেয়েছে কুটুম পাখির। ভাবাই যায় না, একক প্রচেষ্টায় খুলনার মতো একটা শহর থেকে জ্যোতির্ময়দা কুটুম পাখির 35টি সংখ্যা প্রকাশ করেছেন। আমি জ্যোতির্ময়দাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। সে সময় জ্যোতির্ময়দার সেই পত্রিকাতে কে লেখেননি, কারা লেখেননি? আজকে শিশু সাহিত্যের সাথে যারা যুক্ত, যারা শিশু সাহিত্যের উজ্জ্বল মুখ, আমার মনে পড়ে কুটুম পাখিতে তারা কম বেশি সবাই লিখেছেন। জ্যোতির্ময়দা এখন অনেকটা অসুস্থ। আমি এর আগে খুলনা যে জ্যোতির্ময়দার বাসাতে গিয়েছিলাম, তার সঙ্গে দেখা করেছিলাম, প্রায় ঘণ্টাখানেক জ্যোতির্ময়ের সাথে আড্ডা দিয়েছিলাম, প্রাণ খুলে আড্ডা। আমি জ্যোতির্ময়দাকে আবার স্মরণ করবো এবারে তার একটা লেখা নিয়ে। জ্যোতির্ময়দার এই লেখাটির নাম মন। রিমঝিম ঝিম বৃষ্টি ছিল, এখন কিছু নেই, আকাশ ধুয়ে সাফ হলো সব, শরৎ এলো যেই। মাঠের মাঝে কাশের মেলা, শিউলি ফুটে গাছে, আকাশ জোড়া বরফ রঙা, মেঘগুলি সব নাচে। বাকুম বাকুম পায়রাগুলি পেখম তুলে ডাকে, টুনটুনি বউ উঁকি ঝুঁকি মারছে ডালিম শাখে। নীল কাজলের মেঘেরা বলে দূরের আকাশ থেকে, রংধনু রং চাষকি নিতে বলে আমায় ডেকে। আই ছুটে আই শালুক ফোটা রোদ ঝলমল বিলে, তারার কুচি ছড়িয়ে পড়া আকাশ ভরা নীলে। স্বচ্ছ আলোয় মন ছুঁয়ে যায় স্বপ্ন ভোনা
স্বপ্ন বোনা গায়, শিশির ভেজা ঘাসের ছোঁয়ায় মন হারিয়ে যায়। চমৎকার কিশোর কবিতা। জ্যোতির্ময়দা, ধারাবাহিকভাবে আপনি লিখে যাচ্ছেন। আপনার এই লেখাটা আমার আজকে খুব ভালো লাগলো। আপনি আগামীতে আমাদের সাথে এই জাতীয় লেখা নিয়ে আবার হাজির হবেন, আবার আমাকে যেন পড়তে হয় এই জাতীয় লাইভ প্রোগ্রামে জ্যোতির্ময়দাকে। আপনি সুস্থ হন, আপনার শরীরটা সুস্থ থাক, সেটা আমরা প্রত্যাশা করি। আমরা অনেকটা শেষের দিকে চলে এসেছি, শেষ পর্যায়ে বলবো আমরা। খুব বেশি সময় আমরা আর নেব না, 7:30টায় শুরু করেছি। আমি এবারে শেষ পর্যায়ে আরেকজনের কথা বলবো, লালমনিরহাটের আমাদের বন্ধু, আমাদের উত্তরের বন্ধু নবীর হোসেন। নবীর হোসেন এবং তার স্ত্রী, আমি যেটুকু জানি সম্পর্কে স্ত্রী, আমার ভুল না হয়ে থাকলে বদরুন্নেসা, দুজনে মিলে সম্পাদনা করে ঝিনুক নামে একটা পত্রিকা। লালমনিরহাটের মতো প্রত্যন্ত অঞ্চল থেকে এ যাবৎ এ পর্যন্ত ঝিনুকের 22টি সংখ্যা প্রকাশিত হয়েছে। তার মধ্যে বিশেষ কয়টা সংখ্যা ছিল শুধু ছড়া নিয়ে। কিছু সংখ্যায় ছোট বড় সবাইকে ঝিনুক স্থান দিয়েছে। তবে ঝিনুকের নবীর হোসেন ঝিনুক সম্পাদক আমাকে জানিয়েছে, গত পরশু তার সাথে আমার যোগাযোগ হয়েছিল, যে হাসনাত ভাই, আমরা এখন থেকে ভাবছি ঝিনুককে শুধু শিশু সাহিত্য কেন্দ্রিকে রাখতে চাই। আমরা এখন থেকে শিশুতোষ সংখ্যা হিসেবে ঝিনুক প্রকাশ করব। দূরের বন্ধু, আমাদের উত্তরের বন্ধু, প্রত্যন্ত অঞ্চল থেকে নবীর হোসেন, তুমি ঝিনুক বের করছো, তুমি ঝিনুকের প্রকাশনা অব্যাহত রাখবে, এটা আমরা চাই। ঝিনুকের যাত্রা অব্যাহত থাক, এটা আমরা প্রত্যাশা করি। বগুড়া থেকে আরেকটা সংকলন বের হয়, অন্তমিল, রহমান তাহিদের। অন্তমিল সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছিলাম, কিন্তু আমি সময়ের স্বল্পতার কারণে অন্তমিলের তথ্যগুলো সংগ্রহ করতে পারি নাই। রহমান তাহিদের মোবাইল নম্বর আমার কাছে ছিল, অনেক পরে পেয়েছি। আমাদের রাজশাহীর এক বন্ধু মঞ্জুর রহমান, আমাদের অগ্রজ বড় ভাই, যিনি অ্যালবাম নামে একটা পত্রিকা বের করেন, অ্যালবামের সম্পাদক মঞ্জুর রহমানের কাছ থেকে আমি রহমান তাহিদের মোবাইল নিয়ে যোগাযোগের চেষ্টা করেছিলাম। সে ব্যস্ত ছিল, সম্ভবত মোবাইল ধরতে পারে নাই, যার জন্য অন্তমিল সম্পর্কে আমি বিস্তারিত বলতে পারছি না। আগামীতে অন্তমিল নিয়ে আমি আরও বলবো, আপনাদের সামনে আসবো, আপনাদের সামনে, এটা প্রত্যাশা করি। দেশের বাইরে থেকেও ছড়া সংকলন বের করেন বেশ কয়েকজন সম্পাদক, বেশ কয়েকজন ছড়াকার বন্ধু। ত্রয় উদ্যোগ, 3 জনের উদ্যোগে বের হয় ছড়াটি। বইমেলাতে আমরা সর্বশেষ ছড়াটির সংখ্যা হাতে পেয়েছি। শামস চৌধুরী রুশো, খালেদ শরফুদ্দিন আর মঞ্জুর কাদের, এই 3 জনের সম্পাদনায় বের হয় ছড়াটে, বেশ সুন্দর। এ পর্যন্ত আমার জানা মতে 3 থেকে 4টি সংখ্যা প্রকাশিত হয়েছে। এছাড়াও নিউ ইয়র্ক থেকে আমাদের আরেকজন অগ্রজ বন্ধু আলমগীর বাবুল বের করেন যে সংকলন, তার নাম হচ্ছে আলমগীর চিচিং ফাঁক। শিশুতোষ ছড়া কম স্থান পায়, সেখানে সমকালীন বিষয় নিয়েই আলমগীর বাবুল ভাই এবং সাথে আমাদের গিয়াস ভাই দুজনে মিলে এই চিচিং ফাঁক বের করে থাকেন। চিচিং ফাঁকের অনলাইন সংখ্যাও প্রতিনিয়মিত আমরা দেখতে পাই অনলাইনে। তো আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আমার খুব ভালো লাগছে যে শেষ পর্যায়েও অনেক শিশু সাহিত্যিক বন্ধু, অনেক ছড়াপ্রেমিক বন্ধু, অনেক ছড়াকার বন্ধু আজকের লাইভের সাথে যুক্ত আছেন। আমরা দেখতে পাচ্ছি বকুল হায়দারকে। বকুল হায়দার লিখছে, কে ও শাহরিয়ার ভাইয়ের ছড়া। বকুল, আমি শাহরিয়ারের ছড়া নিয়ে আরেকদিন আসবো, অবশ্যই আসবো। আমি আজকে তার ছড়া আমার এই মুহূর্তে হাতে নাই, বা আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনায় এসেছি
শিশু সাহিত্যে যারা লিটল ম্যাগ সম্পাদনা করেন, যারা শিশু সাহিত্যের সাময়িকী নিয়ে কাজ করছেন, সম্পাদনা করছেন, তাদেরকে নিয়ে আমি আগামীতে আসবো। বকুল, তুমিও আমাদের সাথে থাকবে সেটা প্রত্যাশা করি। জুয়েল নবী বলছো, ভাই নেটের কারণে আমরা মিস করেছি অনেকটা সময়। রহমান তাহবিদ আমাদের বগুড়ার এক সময় ছড়া বন্ধু, হ্যাঁ বগুড়া থেকে সে এই সংকলনটা বের করে থাকে, গ্যাপ দিয়ে বের করে, যার জন্য অনেক সময় আমরা এই সংকলনটা হাতে পাই না। অনেক সংকলন বা সাময়িকের কথা আমরা এই স্বল্প সময়ে বলতে পারলাম না। আমার এই প্রস্তুতি বলা যায় 1 সপ্তাহের। আমি 1 সপ্তাহের সম্পাদনায় এই তথ্যগুলো জোগাড় করেছি, কিন্তু আমি মনে করি আরও সময় যদি আমি দিতে পারতাম, আরও অনেক সমৃদ্ধ উপস্থাপন আমি করতে পারতাম। পিন্টু বলছে, আমজাদ ভাইকে ধন্যবাদ, আপনি অনেক খেটেছেন। খুব বেশি আর খাটতে পারলাম কই, এই জাতীয় আয়োজন করতে গেলে কমপক্ষে 15 দিন যদি সময় দিতে পারতাম তাহলে আরও অনেক ভালো হতো আমি মনে করি। আমি আগামীতে সুজনদার কথা আবার স্মরণ করছি। সুজনদা আমাকে গদ্যের জন্য প্রায় তাড়া দেন যে আমজাদ ভাই আপনি গদ্য লিখেন। তার তাড়নায় আমি 3টে গদ্য লিখেছি, 4টে গদ্য লিখে ফেলেছি। আমি এই লিটল ম্যাগাজিনের সম্পাদক, শিশু সাহিত্য সাময়িকের সম্পাদকদের নিয়ে বা শিশুদের সাময়িকী নিয়ে আমি গদ্য লিখব, সেই লেখা আমি দেব সুজনদার হাতে। সুজনদা শিশু সাহিত্যের সারথিতে মুদ্রিত আকারে ছেপে সেটা আমাদের ছড়া বন্ধুদেরকে, ছড়াপ্রেমী বন্ধুদের হাতে তুলে দেবেন, এটা আমি প্রত্যাশা করি। অনেকেই মনে মনে দুঃখ পেয়েছেন, হয়তোবা তাদের নাম আমি বলতে পারিনি। আমাকে মোবাইলে, আমাকে নেটে, ইনবক্সে অনেকেই বলেছেন ভাই আমাদের আলোচনাটা যদি আসতো তাহলে অনেক ভালো হতো। আমি আগামীতে সবাইকে নিয়ে আসার সম্ভব না হলেও অনেককে নিয়ে আসবো যারা এই জগতের সাথে, সম্পাদনার সাথে যুক্ত আছেন। আমার ইচ্ছা আছে আমি এটাকে আরও একটু দীর্ঘতর করতে চাই। সেই 70 দশক থেকে যে লিটল ম্যাগাজিনগুলা বের হয়ে আসছে বা বের হতে হতে থেমে গেছে, সেগুলো যেমন আমার মনে পড়ে এখন এই মুহূর্তে ছড়া ও ছড়াকার বেরিয়েছিল 1978 সালে। আবু হাসান শাহরিয়ার, সৈয়দ আল ফারুক আর লতিফ মোহাম্মদ, 3 জনের সম্পাদনায় ছড়া ও ছড়াকার নামে একটা পত্রিকা বেরিয়েছিল, আমার আজও মনে আছে। এগুলোকে আমি উপস্থাপন করতে চাই। আমি সম্ভব হলে আগামীতে লাইভে আমি সেই সময়ের ছড়া, আমাকে উত্তমদা আমাকে ইনবক্সে বলছিলেন যে আমজাদ ভাই আমাদের অনেক সম্পাদনার আছে যেগুলা তথ্য আপনাকে আমি দিতে চাই। আমি উত্তমদাকে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে উত্তমদাকে স্মরণ করছি। উত্তমদা আমাকে এই তথ্যগুলো দেবেন। আমি মনে করি পূর্ণাঙ্গ না হলেও অনেক তথ্য নিয়ে সেই উপস্থাপনটা আমি করতে চাই। সে ফরিদুজ্জামান আমাদের খুব কাছের মানুষ। ফরিদুজ্জামানের কথা মনে হলেই যেটা মনে পড়ে সেটা হচ্ছে আমাদের যে সাহিত্য সভা প্রতিনিয়ত আমরা শাহবাগ পার হয়ে আমরা সেই ইয়েতে দেখতে পাই। ভুলে গেলাম, স্মরণশক্তি এত কমে যাচ্ছে। ফরিদুজ্জামানকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই লাইভে অংশগ্রহণের জন্য। আগামীতে আমরা অনেক আসার ইচ্ছে আছে অনেকগুলো বিষয় নিয়ে। আমি বিষয়ভিত্তিক উপস্থাপন এই যাবৎ আমার এই 3য় লাইভে, প্রতিটা লাইভে আমি বিষয়ভিত্তিক উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি আগামীতেও এইভাবে আমি চেষ্টা করছি আপনাদের সাথে থাকার। সৈয়দ সায়েম, চমৎকার হয়েছে আমজাদ ভাই, তোমাকে ধন্যবাদ ভাই। মাহবুব লাবলু, সাধুভাত ভাই, একটা নতুন ধারার আপনি প্রবর্তন করলেন। নতুন ধারা আমি ঠিক প্রবর্তন করিনি, আমাকে এই ব্যাপারে উৎসাহ দিয়েছে সবচেয়ে বেশি। আমি উৎসাহ পেয়েছি যার, সে হচ্ছে নাহিদা আশরাফি। নাহিদা আমাদের, আমি এর আগে লাইভেও নাহিদার কথা বলেছি। নাহিদা খুব চমৎকার উপস্থাপন করে তার লাইভে। আমি নাহিদার লাইভ প্রোগ্রাম দেখেই মূলত অনুপ্রাণিত হয়েছি যে শিশু সাহিত্য নিয়ে এই লাইভগুলো আয়োজন করার। আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। শেষ মুহূর্তে যারা আছেন তাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার শ্রদ্ধা জানাচ্ছি, আমার স্নেহাশীষ জানাচ্ছি, আমার ভালোবাসা জানাচ্ছি। যে লেভেলে আছেন, যে স্তরে আছেন, যেখানে আছেন, আপনারা ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন।
আবার পরবর্তী লাইভে আপনাদের সঙ্গে দেখা হবে যে কোনো দিন, যে কোনো সময়। মুস্তাক আহমেদ, মুস্তাক ভাই, আমি আপনার লেখাও পড়বো আগামীতে। আপনি দীর্ঘদিন বিরতিতে ছিলেন, এরপরে এসেছেন। আপনি হারিয়ে যাওয়া জগৎ থেকে আবার এসেছেন। আমি আগামীতে মুস্তাক ভাইয়ের লেখাও পড়বো, আপনাদের সামনে উপস্থাপন করব। এটা আমার প্রত্যাশা আছে। শুধু মুস্তাক আহমেদ না, আরও অনেকে, মোহাম্মদ মারুফুল, সেও হারিয়ে গিয়েছিল, আবার এসেছে। এরকম অনেক মানুষ, তাদেরকে আমি উপস্থাপন করতে চাই আমাদের সকলের সামনে। 7:30টায় শুরু করেছিলাম, এখন বাজে 9:45। 1 ঘন্টা 15 মিনিট। আমার মনে হচ্ছে অল্প সময়ে শেষ করতে পেরেছি। আমাকে অনেকে অনুরোধ করেছেন যে আমজাদ ভাই, আপনি খুব বেশি দীর্ঘায়িত করবেন না, 1.5 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করবেন। 1.5 ঘন্টা আজকে আমি সময় নেইনি, আমি 1 ঘন্টা 15 মিনিটে শেষ করেছি। আগামীতে চেষ্টা করব 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে শেষ করার। সবাই ভালো থাকেন। সমকালীন ছড়া নিয়েও আসবেন, এটাও চাই। হ্যাঁ, সমকালীন ছড়া আমাদের ছড়ার একটা শক্তিশালী অংশ, শক্তিশালী অঙ্গ। আগামীতেও সমকালীন ছড়া নিয়ে আমরা আসব। আমি শেষ মুহূর্তে অনেককে দেখতে পাচ্ছি, আমাদের সাদা আছেন মোস্তাক ভাই, আক্তারুল ইসলামকে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে শেষ অবধি মামুন সারোয়ার আছে, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে পিন্টু আছে, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আছে জুয়েল নবী। আমি সবার প্রতি আবারও কৃতজ্ঞতা, আবারও ভালোবাসা জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ টানছি, ইতি টানছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।